হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। আজকে আমরা বিভিন্ন ধরনের চৌম্বক পদার্থগুলো সম্বন্ধে জানব। লাস্ট ভিডিওতে আমি যে কোনো চৌম্বক পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা এবং চৌম্বক প্রবণতা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতাকে আমরা মিউ আর দিয়ে ডিনোট করেছি, আর চৌম্বক প্রবণতাকে আমরা কাপ্পা দিয়ে ডিনোট করেছি। তো এদের মধ্যে সম্পর্ক আমি আগের ভিডিওতে প্রমাণ করেছিলাম 1 + কাপ্পা। এখানে এই কাপ্পার জায়গায় হয়তো আমি এটার জায়গায় কে ইউজ করেছিলাম, সেটা একবার ভিডিওটা দেখে নেবে। তো যাই হোক, এই কাপ্পাটাকে আমরা বলবো ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা চৌম্বক গ্রাহিতা কোনো চৌম্বক পদার্থের, এবং মিউ আর কোনো চৌম্বক পদার্থের চৌম্বক প্রবণতা। চৌম্বক গ্রাহিতা কি, চৌম্বক প্রবণতা কি, এবং এই সম্পর্কটা কিভাবে এলো, এই সম্পর্কিত সমস্ত তথ্য আগের ভিডিওতে বলা আছে। এখন আজকে আমরা এই সম্পর্কের উপর ভিত্তি করেই 3 ধরনের চৌম্বক পদার্থগুলো সম্বন্ধে জানব। প্রথমত, যেই চৌম্বক পদার্থ সম্বন্ধে আমি আলোচনা করব তাকে বলা হয় প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস বা পরাচৌম্বক পদার্থ। ম্যাথমেটিক্যালি এর সংজ্ঞাটা কি? যার আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা >1 হবে। টিপিক্যালি এই মিউ আর এর ভ্যালুটা মোটামুটি 1 থেকে 1.004 এর মধ্যে থাকে, অর্থাৎ এর চৌম্বক ভেদ্যতাটা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতাটা প্রায় 1 এর সমান। তার জন্য কি হয়, যখনই কোনো একটা পরাচৌম্বক পদার্থকে আমরা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, বহিস্থ চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, সাপোজ এটা আমার সেই পরাচৌম্বক পদার্থকে বহিস্থ একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখছি, তাহলে খুব কম সংখ্যক চৌম্বক বলরেখা ওর মধ্যে দিয়ে যেতে দেখা যায়। বাইরে বলরেখার ঘনত্ব এবং ওই ভিতরে বলরেখার ঘনত্ব প্রায় একই থাকে, অর্থাৎ পরাচৌম্বক পদার্থ কিছুটা ম্যাগনেটিক প্রপার্টি দেখায়। এখন যদি ধরা গেল যে এটা একটা হালকা পরাচৌম্বক পদার্থ, এই পদার্থটা একটা হালকা পরাচৌম্বক পদার্থ এবং একে একটা সুতো দ্বারা সিলিং এর সঙ্গে সাসপেন্ড করা আছে, ঝোলানো আছে। তো এই এক্সপেরিমেন্টে দেখা যাবে কি, যে এই পদার্থটা এই কম চৌম্বক ক্ষেত্র থেকে বেশি চৌম্বক ক্ষেত্রের দিকে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রটির দিকে আস্তে আস্তে সরে যেতে দেখা যায় একে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে পরাচুম্বক পদার্থগুলি বহিঃস্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয়। খুব খুব হালকা অ্যাট্রাকটিভ ফোর্স ওর উপর কাজ করে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের জন্য। পরাচুম্বক পদার্থের চৌম্বকত্ব হ্রাস পেতেও দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় যদি আমরা সেই পরাচুম্বক পদার্থটাকে গরম করি, তাহলে তার চৌম্বকত্ব পুরোপুরি হ্রাস পায়, অর্থাৎ তার মধ্যে বলরেখার ঘনত্ব শূন্য মাধ্যমের বলরেখার ঘনত্বেরই সমান হয়ে যায়। এই তাপমাত্রাকে আমরা বলি কুরি তাপমাত্রা। তো সেক্ষেত্রে পরাচুম্বক পদার্থের যে কুরি ওয়াইজ ল যেটা ফলো করছে, সেই ল হিসাবে সেই ল এর সমীকরণটা এরকম আসে, কাপ্পা = c/t - θ, যেখানে এই থিটাটাকে আমরা বলি কুরি তাপমাত্রা। যখনই এই টি পরাচুম্বক পদার্থটির যে কোনো অবস্থায় যে কোনো মানের পরম উষ্ণতা। এখন দেখা যাবে যে, অর্থাৎ অ্যাবসলিউট টেম্পারেচারটা আমরা কেলভিন স্কেলে এটাকে মেজারমেন্ট করি, তো দেখা যাবে যে যখন কোনো পরাচুম্বক পদার্থের তাপমাত্রাটা 20 তাপমাত্রার সমান হয়ে যায় কিংবা তার থেকে বেশি হয়, তখন ওর মধ্যে চুম্বক ধর্ম প্রায় থাকেই না, একদমই থাকে না। অর্থাৎ সেই পদার্থটির মধ্যে বলরেখার ঘনত্ব বাইরের বলরেখার ঘনত্বেরই সমান হয়ে যায়। কিন্তু যদি সেই পদার্থটির তাপমাত্রা 20 তাপমাত্রা অনেক কম থাকে, তাহলে তার মধ্যে চৌম্বক ক্ষেত্রটা, এর মধ্যে যে চৌম্বক ক্ষেত্রটা বি যেটা তৈরি হবে, আর বাহ্যিক চৌম্বক ক্ষেত্রটা যদি B0 হয়, তাহলে এর মধ্যে চৌম্বক ক্ষেত্রটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রটা থেকে অল্প বেশি হতে দেখা যাবে, খুব একটা বেশি হয় না, অল্প বেশি হয়। তো এটা তো গেল পরাচৌম্বক পদার্থের ধর্মগুলো। পরাচৌম্বক পদার্থের উদাহরণগুলো বলে দিই, যেমন অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, সোডিয়াম,
টিন, ম্যাঙ্গানিজ, এই সমস্ত পদার্থ, যে সমস্ত পদার্থগুলোর বাইরের কক্ষে একটা কিংবা দুটো ইলেকট্রন থাকে, ভ্যালেন্স ইলেকট্রন থাকে, সেই সমস্ত পদার্থগুলি সাধারণত এই পরাচুম্বকত্ব ধর্ম দেখায়। ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে চুম্বকত্বের কি সম্পর্ক সেটা আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি, ভিডিওটা অবশ্যই ফলো করবে, তাহলে এখনকার যে ডিসকাশনগুলো তোমাদের কাছে আরো ভালোভাবে বোধগম্য হবে। তো এখন আমরা নেক্সট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আলোচনা করব, সেটা হলো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস বা অয়স্চুম্বক পদার্থ। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলতে আমরা কি বুঝি? ম্যাথমেটিক্যালি যেটা যদি বলি, ম্যাথমেটিক্যালি বলা হয় যে মিউ এর ভ্যালুটা ভেরি ভেরি গ্রেটার দেন 1 হয়, অর্থাৎ ওর মধ্যে যে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতাটা সেটা টিপিক্যাল ভ্যালু মোটামুটি 200 থেকে 2000 পর্যন্ত হয়। অর্থাৎ মিউ আর যে রাশিটা, সেই রাশিটা বলে যে ওর মধ্যে বলরেখার ঘনত্ব কত গুণ বাড়বে। যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের চৌম্বক প্রবণতাটা অনেক বেশি, 200 থেকে 2000, অর্থাৎ একের থেকে অনেক বেশি, এর মধ্যে বলরেখার ঘনত্ব কিন্তু খুব বেশি হবে। সাধারণত দেখা যায় কি, যদি আমরা কোনো একটা স্থানে একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স রাখি, কোন একটা স্থানে আমরা একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স রাখলাম, এই স্থানে যদি একটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দেওয়া হয়, তখন দেখা যায় যে চৌম্বক বলরেখা সমস্ত বলরেখাই এই নিজের মধ্য দিয়ে পাস করানোর চেষ্টা করে। যেহেতু ওর ভেদ্যতাটা, অর্থাৎ ওর আপেক্ষিক চৌম্বক ভেদ্যতাটা খুবই বেশি, তার জন্য ওর চৌম্বক বলরেখার ভেদন ক্ষমতাও খুব বেশি, তার জন্য বেশিরভাগ চৌম্বক বলরেখা ওর মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ সমস্ত চৌম্বক বলরেখা ওর মধ্য দিয়েই যায়, সমস্ত চৌম্বক বলরেখাকে ও নিজের মধ্যে ইনক্লুড করে, কোনোভাবে বাইরে এক্সক্লুড করতে দেয় না। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের এই যে ধর্মটা, সমস্ত বলরেখাগুলোকে ওর মধ্য দিয়ে জোর করে নিয়ে যাওয়ার যে ধর্মটা, সেই ধর্মটাকে আমরা চৌম্বক পর্দা বা ম্যাগনেটিক শিল্ড বানানোর ক্ষেত্রে কাজে লাগাই। চৌম্বক পর্দাটা কিরকম? আমরা যদি ধরে নিই যে কোনো একটা খুব ডেলিকেট, খুব সফিস্টিকেটেড একটা ইলেকট্রনিক সার্কিটকে আমরা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র থেকে সবসময় দূরে রাখবো। এরকম একটা ইলেকট্রনিক সার্কিট হতে পারে সাপোজ ডিজিটাল ওয়াচ। ডিজিটাল ওয়াচের ক্ষেত্রে ডিজিটাল ওয়াচের যে সার্কিটারিটা থাকে সেটা খুব সফিস্টিকেটেড থাকে। এই কারণে বলছি, কারণ বাহ্যিক চৌম্বক ক্ষেত্র তার কার্যকারিতার মধ্যে ডিস্টরশন তৈরি করতে পারে, তার কার্যকারিতার মধ্যে ব্যাঘাত ঘটাতে পারে। তার জন্য কি হয়, এই সমস্ত ঘড়িতে, প্রধানত দামি ঘড়িগুলোতে এই পদ্ধতিটা দেখা যায়। তো সেক্ষেত্রে কি হয়, এই ঘড়ির যে সার্কিটারিটা থাকে, সেই সার্কিটারিটাকে একটা ফেরোম্যাগনেটের তৈরি একটা পর্দার মাঝখানে রাখা হয়। সাপোজ আমি 2 ডাইমেনশনাল দেখাচ্ছি, এটা একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের তৈরি একটা সেই শিল্ড, আর শিল্ডের মাঝখানে এই আমার ঘড়ির সেই সফিস্টিকেটেড সার্কিটারি রাখা আছে। যখন কোনো একটা বাহ্যিক উচ্চ চৌম্বক ক্ষেত্র যদি হঠাৎ করে এই জায়গাটা অ্যারাইজ করে, আমি ধরে নিলাম হঠাৎ করে যদি অ্যারাইজ করে, তখন কি হবে যে সমস্ত চৌম্বক বলরেখাগুলোকে, যেহেতু এটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সমস্ত চৌম্বক বলরেখাগুলোকে ওর মধ্যে দিয়ে পাস করিয়ে বের করে নিয়ে চলে যাবে। কোনো বলরেখাকেই ও এই ভেতরে যে শূন্য স্থানটা আছে, সেই শূন্য স্থানে ঢুকতে দেবে না। তার জন্য কি হবে, এই মাঝখানে যে সার্কিটারিটার কথা বলছি আমরা, সেই অংশটা এই বাহ্যিক চৌম্বক ক্ষেত্র থেকে পুরোপুরি প্রুফ থাকবে। এই ঘটনাটাকে বলি আমরা ম্যাগনেট প্রুফ, আর এই ম্যাগনেট প্রুফ ঘড়িতেই এই সেটআপটাকে ইউজ করা হয়। তো ম্যাগনেটিক শিল্ড শুধুমাত্র ম্যাগনেট প্রুফ ঘড়ির ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্রে ইউজ করা হয়। কিন্তু ম্যাগনেটিক শিল্ড বানানোর জন্য, অর্থাৎ চৌম্বক পর্দা বানানোর জন্য, যেই পর্দাটা কোনো একটা অংশকে, কোনো একটা যন্ত্রকে কিংবা কিছু একটাকে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র থেকে দূরে রাখার চেষ্টা করবে, সেই পর্দাগুলোকে বানানোর জন্য কিন্তু সবসময় আমরা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস ইউজ করি। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস বা অয়স্চুম্বক পদার্থ কিন্তু কুরি ওয়াইজ ল মেনে চলে। কুরি ওয়াইজ ল যেটা বললাম যে ওর চৌম্বক প্রবণতা ইকুয়ালস টু c/t-θ। এখানে আমি মেনশন করতে ভুলে গেছিলাম, c একটা কনস্ট্যান্ট।
ওই ক্ষেত্রে ব্যাপারটা সেমই থাকবে, সি একটা যে কোনো একটা কনস্ট্যান্ট, এবং যেটা আমি বলছিলাম থিটা এখানে আমার কুড়ি টেম্পারেচার। এখন যেহেতু ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ম্যাগনেটিক প্রপার্টিটা অনেক বেশি স্ট্রং হয়, কারণ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালগুলো এইরকমই, যদি আমি একটা হালকা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিই, তাকে যদি আমি বাইরে থেকে ঝুলিয়ে দিই এবং তারপরে যদি তার উপরে আমি একটা চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করি, তখন দেখা যাবে যে এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তুলনায় খুব বেশি হারে, খুব বেশি স্পিডে চৌম্বক ক্ষেত্রের দিকে সরতে থাকে। এর থেকে বোঝা যায় যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালগুলো চৌম্বক ক্ষেত্র দ্বারা, বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয়। তার জন্যই বলা হয় যে ওর চৌম্বক ধর্মটা অনেক বেশি প্রবল। তার জন্য এর কুড়ি টেম্পারেচার, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হয়, যেহেতু চৌম্বক ধর্মটা খুব প্রবল নয়, তার জন্য কুড়ি টেম্পারেচারটাও খুবই কম হয়। কিন্তু ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালগুলোর ক্ষেত্রে সাধারণত কুড়ি টেম্পারেচারগুলো খুব বেশি হতে দেখা যায়। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে লোহার ক্ষেত্রে থিটার ভ্যালুটা হয় মোটামুটি 780 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্যথায় যদি আমরা কোবাল্টটা দেখি, কোবাল্টের ক্ষেত্রে এই থিটার ভ্যালুটা মোটামুটি 1100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। অর্থাৎ এত তাপমাত্রায় ওঠানোর পরেই ওর চৌম্বক ধর্ম পুরোপুরি হ্রাস পাবে। এই চৌম্বক ধর্ম হ্রাস পাওয়ার কথাটা কেন বলছি, এটাকে আমি যদি একটু ভালোভাবে এলাবোরেট করি, এলাবোরেশনটা এরকম হবে যে কোনো, আমি আগের ভিডিওতে এটা ডিসকাস করেছিলাম যে কোনো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে কিন্তু চুম্বকে পরিণত করা যায়, পার্মানেন্ট ম্যাগনেটে পরিণত করা যায়। তো যখনই কি হয়, এটার কারণটা হলো যখনই কোনো একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল এটা দেখা যায় না, কোনো একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যখন আমরা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মধ্যে কিছুক্ষণ রেখে যখন আমরা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রটাকে বন্ধ করে দেবো, তখনও দেখা যাবে যে এ কিছুটা চুম্বকগত ধর্ম পেয়ে যায়। অর্থাৎ এ তখন অন্যান্য চৌম্বক পদার্থগুলোকে, সাপোজ নিকেল, কোবাল্ট, এই সমস্ত পদার্থকে আকর্ষণ করা শুরু করে, ক্ষীণভাবে হলেও আকর্ষণ করা শুরু করে। তার মানে এটা কি, যে কোনো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কিন্তু এই একটা ধর্ম আছে যে ও বাহ্যিক চৌম্বক শক্তির কিছুটা শক্তি ওর মধ্যে সবসময় ধারণ করতে পারে। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রটাকে তুলে নিলেও সেই শক্তিটার দ্বারা ও চৌম্বক ধর্ম দেখাতে শুরু করে। এই ধর্মটাকে আমরা বলি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ধারণ ক্ষমতা বা রিটেন্টিভিটি। এখন একটা কথা বলি যে ধারণ ক্ষমতা কিন্তু ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রেই দেখা যায়, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা পরাচৌম্বক পদার্থ, যেটা একটু আগে ডিসকাস করলাম, পরাচৌম্বক পদার্থের মধ্যে কিন্তু এই ধারণ ক্ষমতা ধর্মটা দেখা যায় না। এখন পরাচৌম্বক পদার্থ এবং অয়স্কচৌম্বক পদার্থ, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এবং ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের আমি একটা তুলনা করি। তুলনাটা এরকম, সাধারণত পরাচৌম্বক পদার্থগুলো কিন্তু সাধারণত তরল কিংবা গ্যাস স্টেটেই পাওয়া যায়। সাধারণত কঠিন প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল পাওয়া যায় না। আর এই যে সমীকরণটা কিন্তু শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে, অর্থাৎ প্যারাম্যাগনেটিক গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই সমীকরণটা মানে। প্যারাম্যাগনেটিক লিকুইডগুলো যেগুলো থাকে, যেমন প্যারাম্যাগনেটিক লিকুইড হিসেবে আমি বলতে পারি ফেরিক ক্লোরাইড দ্রবণ। তো প্যারাম্যাগনেটিক লিকুইডগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো কুড়ি তাপমাত্রা হয় না। প্যারাম্যাগনেটিক লিকুইডগুলোর ক্ষেত্রে মিউ আর এর ভ্যালুটা নিয়ার অ্যাবাউট 1ই হয়, তার জন্য তার ক্ষেত্রে কোনো কুড়ি তাপমাত্রা হয় না। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল অন দ্য আদার হ্যান্ড, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালগুলো কিন্তু সাধারণত সলিড স্টেটে পাওয়া যায়। এরা সাধারণত কঠিন পদার্থ হয় এবং যেহেতু এদের চৌম্বক ধর্মটা খুবই উচ্চ, তার জন্য কিন্তু এদের কিন্তু সবসময় কোনো না কোনো কুড়ি তাপমাত্রা, যে কোনো না কোনো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কোনো না কোনো কুড়ি তাপমাত্রা পাওয়া যাবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলেছিলাম যে লোহার ক্ষেত্রে 780 ডিগ্রি সেন্টিগ্রেড এবং কোবাল্টের ক্ষেত্রে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমরা তিরস্চৌম্বক পদার্থ বা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালগুলোর সম্বন্ধে আলোচনা করব। ডায়াম্যাগনেটিজম একটা খুব ইন্টারেস্টিং কেস। আমি লাস্ট ভিডিওতে এটা বলেছিলাম যে যখন কোনো একটা ভ্যালেন্স ইলেকট্রন কোনো একটা অরবিটে ঘোরে, তখন ইলেকট্রনের দুটো মোশন থাকে। একটা হচ্ছে ইলেকট্রনের নিজের অক্ষের চারিদিকে স্পিন বা ঘূর্ণন, আরেকটা হচ্ছে ইলেকট্রনের নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণন, সেটাকে বলি আমরা কক্ষীয় বেগ। তার মানে ইলেকট্রনের দুটো মোশন থাকে, একটা হচ্ছে কক্ষীয় ঘূর্ণন, একটা হচ্ছে স্পিন ঘূর্ণন।
কক্ষীয় ঘূর্ণনের ক্ষেত্রে একটা চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যায়, সেই ম্যাগনেটিক মোমেন্টটাকে আমি PML দিয়ে বলেছিলাম, এবং স্পিন মোশনটার জন্য একটা ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যায়, এটা আমরা PMS বলেছিলাম। তাহলে পুরো পরমাণুটার ভ্যালেন্স ইলেকট্রনগুলোর জন্য অবশ্যই পুরো পরমাণুটার মোট চৌম্বক ভ্রামক আমি বলেছিলাম PML ইন্টু PMS। কিন্তু বাস্তব ফ্যাক্ট হলো এই PMS অর্থাৎ স্পিন মোশনের জন্যই কিন্তু সাধারণত অয়স্চৌম্বক পদার্থগুলোর চৌম্বক ধর্ম দেখা যায়। PML অর্থাৎ এই যে চৌম্বক ভ্রামকটা হয়, এই চৌম্বক ভ্রামকটা কিন্তু বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের উল্টো দিকে কাজ করে, অর্থাৎ বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের এগেইনস্টে কাজ করে। এই ঘটনাটি প্রথম থিওরিটিক্যালি প্রমাণ করেছিলেন এবং প্র্যাকটিক্যালিও দেখেছিলেন ফরাসি বিজ্ঞানী পল লেঞ্জেভিন। লেঞ্জেভিনের তত্ত্ব অনুযায়ী যদি কোনো পরমাণুর ক্ষেত্রে স্পিন মোশনের ক্ষেত্রে অরবিটাল মোশনটাই ডমিনেন্সিতে থাকে, অর্থাৎ অরবিটাল মোশনের জন্যই চৌম্বক ভ্রামকটা বেশি তৈরি হতে দেখা যায়, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু পদার্থগুলো বহিঃস্থ চৌম্বক ক্ষেত্রের এগেইনস্টে অর্থাৎ বিরুদ্ধে কাজ করবে। আগের দুটো পদার্থ যেরকম পদার্থগুলো যে সম্বন্ধে যা যা বলেছিলাম যে এরা বাহ্যিক চৌম্বক বলরেখাগুলোকে নিজের মধ্যে পাস করাতে দেয়, অর্থাৎ বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের সঙ্গেই কাজ করে। তার জন্য কি হয়, এদের এই সমস্ত ওই সমস্ত পদার্থগুলোর মধ্যে অর্থাৎ প্যারাম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালগুলোর মধ্যে বাহ্যিক চৌম্বক বলরেখার ঘনত্ব বেশি হতে দেখা যায়। ওর মধ্যে চৌম্বক বলরেখার ঘনত্বটা ওদের মধ্যে চৌম্বক বলরেখার ঘনত্বটা বেশি হতে দেখা যায়। কিন্তু এই সমস্ত পদার্থগুলোর ক্ষেত্রে পুরোপুরি উল্টো ঘটনা ঘটে। এদের মধ্যে যেহেতু বাহ্যিক চৌম্বক ভ্রামকটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের এগেইনস্টে ইলেকট্রনিক চৌম্বক ভ্রামকগুলো কাজ করে, তার জন্য এই সমস্ত পদার্থের মধ্যে বাহ্যিক যে চৌম্বক বলরেখার যে ঘনত্বটা এই সমস্ত পদার্থের মধ্যে কমতে দেখা যায়। এই সমস্ত পদার্থগুলোকে আমরা বলি তিরশ্চৌম্বক পদার্থ বা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। তো তিরশ্চৌম্বক পদার্থ ধর্মটা কিরকম হবে? আমি যদি ধরে নিই যে এখানে আমি একটা তিরশ্চৌম্বক পদার্থের বার রেখেছি। তিরশ্চৌম্বক পদার্থের উদাহরণ যেমন কপার, মার্কারি বা পারদ, সীসা, অ্যান্টিমনি, বিসমাথ, এই সমস্ত পদার্থগুলো সাধারণত তিরশ্চৌম্বক পদার্থ। তো এই সমস্ত পদার্থগুলোর ক্ষেত্রে কি হয়, যখন বাহ্যিক চৌম্বক ক্ষেত্র যদি ওর মধ্যে দেওয়ার চেষ্টা করি, তখনও বাহ্যিক চৌম্বক ক্ষেত্রকে রিপেল করার চেষ্টা করে। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রকে নিজের মধ্যে পাস করাতে দেয় না, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রকে বিকর্ষণ করার চেষ্টা করে। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে এই সমস্ত পদার্থগুলো বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়। অর্থাৎ এই ধর্ম থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর কোন রকম চৌম্বক ধারণ ক্ষমতা অথবা কুড়িবিন্দু থাকার কথাই নয়। পল ল্যাঙ্গেভিন এই সমস্ত পদার্থগুলোর ক্ষেত্রে যে চৌম্বক গ্রাহিতাটার রাশিমালাটা বের করেছিলেন, সেই চৌম্বক গ্রাহিতাটার রাশিমালাটা এরকম ছিল। তো যেখানে বুঝতে পারছি যে জেড পারমাণবিক সংখ্যা আর পরমাণুর ব্যাসার্ধ, অর্থাৎ যেই অরবিটাল মোশনটা হচ্ছে, কারণ এখানে যেহেতু এই তিরশ্চৌম্বক পদার্থগুলো বাহ্যিক চৌম্বক ক্ষেত্রকে বিকর্ষণ করে, তার মানে ওর মধ্যে কোনো ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট অর্থাৎ চৌম্বক ভ্রামক থাকে না। তার মানে কি, ওই সমস্ত পদার্থগুলোর ক্ষেত্রে স্পিন মোশনটা খুব একটা প্রভাব, ইলেকট্রনের স্পিন মোশনটার খুব একটা প্রভাব পড়ে না। তার জন্য কি সেই সমস্ত পদার্থগুলো চৌম্বক ধর্ম দেখায় না। উপরন্তু যেহেতু অরবিটাল মোশনটা থাকে অর্থাৎ কক্ষীয় ঘূর্ণনটা থাকে, এই কক্ষীয় ঘূর্ণনের জন্য যে চৌম্বক ভ্রামকটা তৈরি হবে, বলছিলাম সেটাই যে চৌম্বক ভ্রামকটা সবসময় বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের এগেনস্টে কাজ করে। তার জন্য এই মোশনটার জন্য ওর মধ্যে ও বহিঃস্থ চৌম্বক ক্ষেত্রকে ক্ষীণভাবে বিকশিত করবে। অর্থাৎ এই কাপ্পাটার ভ্যালুটা কি আসছে, নেগেটিভ আসছে। অন্যভাবে যদি বলি, আমরা অলরেডি এই রিলেশনশিপটা তো একটু আগে দেখেছিলাম যে 1+ কাপ্পা। তাহলে যদি কাপ্পাটা নেগেটিভ হয়, তাহলে মিউআরটা কি আসছে, মিউআরটা আসছে <1। বোঝাই যাচ্ছে এখান থেকে যে মিউআরটা <1 মানেটা কি, তাহলে সেটা চৌম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হবে। ওর ভেদ্যতা 1 থেকে কমে গেছে, অর্থাৎ শূন্য মাধ্যমে বলরেখার ঘনত্ব যা থাকার কথা ছিল, ওর মধ্যে বলরেখা শূন্য মাধ্যমে ঘনত্ব থেকেও কমবে, বলরেখাগুলোকেও বিকর্ষণ করবে।
তো এই ঘটনাটাকে আমরা বলছি তিরস্চুম্বকত্ব। আর উদাহরণগুলো বললাম যে তিরস্চুম্বকত্বের উদাহরণ কি কি, কোন কোন ধর্ম কোন কোন পদার্থগুলো তিরস্চুম্বকত্ব দেখায়, সেই উদাহরণগুলো বলা হলো। তো তিরস্চুম্বকত্বের ক্ষেত্রে কি হয়, আবার ওই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আছে, যদি এই পদার্থটা খুব হালকা হয়, এই পদার্থটা যদি খুবই হালকা হয় এবং ওকে যদি আমি বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষণ হচ্ছে, তার মানে ও চৌম্বক ক্ষেত্রের দিকে না সরে চৌম্বক ক্ষেত্রের উল্টো দিকে আস্তে আস্তে সরতে থাকবে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকশিত হচ্ছে যখন, ও চৌম্বক ক্ষেত্রের দিকে যাবে না, ঠিক চৌম্বক ক্ষেত্রের উল্টো দিকে যেতে থাকবে। তিরস্চুম্বকত্ব যে ঘটনাটা, সেটা একটু আগে বলছিলাম খুব ইন্টারেস্টিং ঘটনা এই সেন্সে যে কোনো একটা পদার্থের মধ্যে সবসময় ইলেকট্রনের অরবিটাল মোশন থাকবেই। যে কোনো একটা পদার্থের মধ্যে যে অণুগুলো, পরমাণুগুলো থাকে, যে অ্যাটমসগুলো থাকে, অ্যাটমসের মধ্যে যে ইলেকট্রনসগুলো থাকে, ইলেকট্রনসের অরবিটাল মোশন থাকবেই। ইলেকট্রনের অরবিটাল মোশন থাকা মানেটা কি, তার মানেটা কি প্রত্যেকটা পদার্থই কিন্তু ইনহ্যারিয়েন্টলি, আভ্যন্তরীণভাবে কিন্তু প্রত্যেকটা পদার্থই তিরস্চুম্বক পদার্থ, যেহেতু প্রত্যেকটা পদার্থের পরমাণুর ইলেকট্রনের অরবিটাল মোশন থাকছেই। কিন্তু প্যারাম্যাগনেটিক কিংবা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইলেকট্রনের স্পিন মোশনটা ডমিনেন্সিতে থাকে। স্পিন মোশনটার জন্য সেই সমস্ত পদার্থগুলোর একটা নির্দিষ্ট চৌম্বক ভ্রামক থাকে, আর সেই চৌম্বক ভ্রামকটার জন্যই কিন্তু সেটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কাজ করতে পারে। কিন্তু ডায়াম্যাগনেটিজমের ক্ষেত্রে, অর্থাৎ তিরস্চুম্বকত্বের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে না। তো ওদের ক্ষেত্রে কি হয়, যেহেতু স্পিন মোশনটা বেশি ডমিনেন্সিতে থাকে, তার জন্য যেহেতু ওদের মধ্যে একটা ইনহ্যারিয়েন্ট চৌম্বক ভ্রামক, একটা স্বকীয় চৌম্বক ভ্রামক ওর মধ্যে থাকে, তার জন্য কিন্তু বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা ওরা ক্ষীণভাবে এবং প্রবলভাবে, প্যারাম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালগুলো ক্ষীণভাবে এবং প্রবলভাবে আকর্ষিত হয়। তার জন্য কিন্তু ওদের মধ্যে যে তিরস্চুম্বকত্ব ধর্মটা যে থাকে, অর্থাৎ ইলেকট্রনের অরবিটাল মোশনের জন্য যে প্রভাবটা, সেই প্রভাবটা প্রায় ক্ষীণ হয়ে যায়, তার জন্য বাইরে থেকে সেই প্রভাবটা বোঝা যায় না। ইনকেস যদি কোনো পদার্থের স্পিন মোশনটা ডমিনেন্সিতে না থাকে, অর্থাৎ স্পিন মোশনের জন্য যেই চৌম্বক ভ্রামকটা থাকার কথা সেটা যদি না থাকে, পল ল্যাঙ্গেভিন এটাই বলেছিলেন যে এই সমস্ত পদার্থ, তিরস্চুম্বক পদার্থগুলোর ক্ষেত্রে কোনো অ্যাটমিক ডাইপোল মোমেন্ট বা আণবিক চৌম্বক ভ্রামক থাকে না। তার জন্য কি হয়, অরবিটাল মোশনের জন্য এই সমস্ত পদার্থগুলো, ইলেকট্রনগুলো কি করে, একটা উল্টো দিকে চৌম্বক ভ্রামক তৈরি করার চেষ্টা করে। এই চৌম্বক ভ্রামক তৈরি করার আরেকটা কারণও এটা বলতে পারো যে ধরো কোনো একটা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ তিরস্চুম্বক পদার্থের উপর তুমি একটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র হঠাৎ করে অন করলে। যখনই বাহ্যিক চৌম্বক ক্ষেত্র হঠাৎ করে অন করবে, তো কিছু সময়ের জন্য চৌম্বক ক্ষেত্রটা কিন্তু সময়ের সঙ্গে পরিবর্তন হবে। আর যখনই সময়ের সাপেক্ষে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয়, অর্থাৎ সময়ের সাপেক্ষে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে এই তলটার মধ্যে, তখন এই তলটার মধ্যে একটা এডি কারেন্ট তৈরি হবে, একটা ঘূর্ণি প্রবাহ তৈরি হবে তড়িৎচুম্বকীয় আবেশের দরুন। যখনই একটা ঘূর্ণি প্রবাহ তৈরি হবে, ঘূর্ণি প্রবাহটা এমনভাবে তৈরি হবে, লেঞ্জের সূত্র অনুযায়ী লেঞ্জ বলে যে ঘূর্ণি প্রবাহটা, অর্থাৎ যে কোনো আবিষ্ট তড়িৎচালক বল এমনভাবে তৈরি হবে যাতে সেটা তড়িৎচালক বলের আবেশের কারণকে বাধা দিতে পারে। অর্থাৎ যখন এডি কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ তৈরি হবে, সঙ্গে সঙ্গে একটা চৌম্বক ভ্রামক, অর্থাৎ একটা চৌম্বক ক্ষেত্র এগেনস্টে তৈরি করা শুরু করবে। এই এগেনস্টে চৌম্বক ক্ষেত্র তৈরি করার জন্য বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবটাকে ও ক্যান্সেলড আউট করে বা নালিফাই করে, অর্থাৎ প্রশমিত করে। যার জন্য কিন্তু পার্টলি প্রশমিত করে কিংবা পুরোটাই প্রশমিত করতে পারে, সমস্ত কেসগুলো আমি আস্তে আস্তে বলবো। তো পার্টলি প্রশমিত করলে সেক্ষেত্রে কি হয়, ভিতরে চৌম্বক ক্ষেত্রের প্রভাবটা আস্তে আস্তে কমতে থাকে। এই সমস্ত কারণে কিন্তু এই পদার্থগুলো তিরস্চুম্বকত্ব ধর্মটা দেখায়। অর্থাৎ আমি যদি ইলেকট্রন অরবিটাল মোশনটাকে চিন্তা নাও করি, তবুও আমরা জানি এডি কারেন্ট জেনারেট হবে হঠাৎ করে চৌম্বক ক্ষেত্র অন করার জন্য। তো এই এডি কারেন্টটা কিন্তু এই সমস্ত পদার্থের ক্ষেত্রেই কিন্তু এই এডি কারেন্টটা তৈরি হবে। তার মানে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই এডি কারেন্টটা তৈরি হবে, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই এডি কারেন্টটা তৈরি হবে। কিন্তু ফেরোম্যাগনেটিকের ধর্মটা কি, যে ওদের মধ্যে অ্যাটমিক ম্যাগনেটগুলোর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকে, অর্থাৎ পুরো পদার্থটারই একটা নেট চৌম্বক ভ্রামক থাকে। তার জন্য কিন্তু এই এডি কারেন্টের ইফেক্টটাকে ও বুঝতেই দেয় না, বাইরে থেকেও বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিতই হয়, অর্থাৎ নিজের মধ্য দিয়ে চৌম্বক বলরেখাগুলোকে সবসময় পাস করানোর চেষ্টা করে। তো এখন তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট ধর্ম যেটা লক্ষ্য করেছিলেন দুজন জার্মান বিজ্ঞানী,
ওয়াল্টার মেজনার এবং রবার্ট ওসেনফিল্ড 1933 খ্রিস্টাব্দে। ওনারা দেখেছিলেন যে সীসার একটা স্যাম্পল, সীসা আমরা জানি একটা তিরস্চম্বক পদার্থ, সীসার কোনো একটা স্যাম্পলকে যদি সুপার কন্ডাক্টিং স্টেটে আনা হয়, অতি পরিবাহী স্টেটে আনা হয়। অতি পরিবাহী স্টেটে কেমন করে আনা হয়? ওনারা দেখিয়েছিলেন যে কোনো একটা পরিবাহী পদার্থ, সেই পরিবাহী পদার্থটার যদি পরম তাপমাত্রা যদি মোটামুটি 4.2 কেলভিন কিংবা তার থেকে কম করা হয়, সঙ্গে সঙ্গে ওই সমস্ত পদার্থগুলোর রোধ অর্থাৎ রেজিস্ট্যান্সটা জিরো হয়ে যায়। আর যখনই রেজিস্ট্যান্সটা জিরো হওয়া মানে সেটা অতি পরিবাহী স্টেটে অর্থাৎ সুপার কন্ডাক্টিং স্টেটে চলে আসে। আর যখনই এই সুপার কন্ডাক্টিং স্টেটে আসে তখন এই মেজনার এবং ওসেনফিল্ড দেখলেন যে কোনো একটা লেডের স্যাম্পল তখন বাহ্যিক চৌম্বক ক্ষেত্রকে পুরোপুরি এক্সক্লুড করা শুরু করে। পুরোপুরি এক্সক্লুড কিরকম? অর্থাৎ এই 4.2 কেলভিনে যখন ওকে রাখা হয়, ওই লেড স্যাম্পলটাকে 4.2 কেলভিন কিংবা তার থেকে কম স্টেটে, তার মানে সুপার কন্ডাক্টিং স্টেটে আসছে, সঙ্গে সঙ্গে কি হয়, ও বাহ্যিক চৌম্বক ক্ষেত্রগুলোকে পুরোপুরি ওর থেকে বাইরে বের করে দেয়, ভেতরে ঢুকতেই দেয় না, কোনোভাবে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রকে ওর মধ্যে ঢুকতে দেয় না, অর্থাৎ বাহ্যিক চৌম্বক ক্ষেত্রকে পুরোপুরি এক্সক্লুড করে দিচ্ছে। এই ধর্মটাকে বলি আমরা মেজনার ইফেক্ট। এখন মেজনার ইফেক্টের কারণটা কি? মেজনার ইফেক্টের কারণটা হচ্ছে এই বাহ্যিক চৌম্বক ক্ষেত্র অন করার সঙ্গে সঙ্গে আমি কি বলেছিলাম যে তড়িৎচুম্বকীয় আবেশের জন্য একটা এডি কারেন্ট তৈরি হয়, আর সেই এডি কারেন্টটা এমনভাবে তৈরি হয় যাতে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রটাকে সেটাকে অপোজ করতে পারে। অর্থাৎ এমন একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে এডি কারেন্টের জন্য, যেই চৌম্বক ক্ষেত্রটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের উল্টো দিকে কাজ করবে, যার জন্য দুটো অপোজিট ভেক্টর পরস্পরকে প্রশমিত করার চেষ্টা করবে। এই ভেক্টর যেটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র ভেক্টর, আর এই একটা ভেক্টর যেটা এডি কারেন্টের জন্য তৈরি হচ্ছে বি, এটা পরস্পরকে অপোজ করা শুরু করে, তার জন্য ওর মধ্যে চৌম্বক বলরেখার ঘনত্বটা জেনারেলি কম হয়। এই সময় কি হয়, যেহেতু রোধটা একদম জিরো হয়, এডি কারেন্টটা সর্বোচ্চ হয়, কারণ যখন টি ইজ ইকুয়াল টু 4.2 কেলভিনে আনা হবে ও সুপার কন্ডাক্টিং স্টেটে আসে, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু জিরো, রোধটা জিরো হয়ে যায়। আর রোধ যখন সর্বনিম্ন হবে তখন আমরা জানি প্রবাহ সর্বোচ্চ হবে, তখন এডি কারেন্টটা সর্বোচ্চ হয়। আর এডি কারেন্টটা সর্বোচ্চ হওয়ার সময় এই এডি কারেন্টের জন্য এত বেশি চৌম্বক ক্ষেত্র তৈরি হয় যে এটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রকে ওর মধ্যে, যেহেতু এডি কারেন্টটা ওর মধ্যে তৈরি হচ্ছে, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রটাকে ওর মধ্যে ঢুকতেই দেয় না, পুরোপুরি অপোজ করে। এই ঘটনাটাকে ম্যাগনেটিক লেভিটেশনে কাজে লাগানো হয়। এই ম্যাগনেটিক লেভিটেশনটা কি জিনিস? আমি ধরলাম একটা ডিস্ক, সেটা বিসমাথ, ম্যাগনেটিক লেভিটেশনটা জেনারেলি বিসমাথের উপরেই পরীক্ষা করা হয়েছে। ধরো বিসমাথের একটা ডিস্ককে তুমি 4.2 কেলভিনে কিংবা লেস দেন 4.2 কেলভিনে তুমি রাখো, অর্থাৎ বিসমাথের এই যে স্যাম্পলটা সেটা সুপার কন্ডাক্টিং স্টেটে চলে এসছে। এখন যদি খুব ছোট্ট একটা চুম্বককে, আমি একটা সিলিন্ড্রিক্যাল একটা চুম্বকের কথা চিন্তা করলাম, খুব ছোট চুম্বককে যখন ওর দিকে ফেলার চেষ্টা করবে, ওর কাছাকাছি যখন রাখবে, তখন কি হবে, ও এই চুম্বকটা দ্বারা একে বিকর্ষণ হবে, কারণ এই চুম্বককে যত সমস্ত বলরেখা আছে কোনো বলরেখায় কিন্তু এর মধ্যে ঢুকতে পারবে না, সব বলরেখা বাইরে চলে যাবে। আর যে সমস্ত বলরেখা এর মধ্যে ঢুকতে যাবে কিন্তু সেই বলরেখাগুলো অপোজ হবে, বলরেখাগুলো ঢুকতে পারবে না। অর্থাৎ তাহলে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা পুরোপুরি বিকশিত হয়, অর্থাৎ এর দ্বারা পুরোপুরি বিকশিত হচ্ছে। অন্যভাবে বলতে গেলে এই বিসমাথের ডিস্কটা দ্বারা এই চুম্বকটা পুরোপুরি বিকশিত হচ্ছে। তার জন্য কি হয়, এই বিসমাথের যে ডিস্কটা এই সুপার কন্ডাক্টিং স্টেটে থাকা অবস্থায় এই চুম্বকটাকে বিকর্ষণ করে, তখন চুম্বকটাকে উল্টো উপরের দিকে তুলতে থাকে এগেইনস্ট গ্র্যাভিটি, কারণ গ্র্যাভিটিটা নিচের দিকে কাজ করে আর এই চুম্বক বলটা উপর দিকে কাজ করে। এই বিকর্ষণের জন্য যে চুম্বক বলটা উপর দিকে কাজ করে, তো কিছুটা উপরে গিয়ে যখন চুম্বক বল এবং গ্র্যাভিটেশনের জন্য বল পরস্পর সমান হয়, ওই জায়গায় ও স্থিরভাবে থাকে, অর্থাৎ কাইন্ড অফ অ্যান্টি গ্র্যাভিটি ফর্মুলার উপর মতো কাজ করছে। এই ঘটনাটাকে আমরা বলি ম্যাগনেটিক লেভিটেশন।
তো দেখতেই পাচ্ছ যে তিরস্চ চুম্বকত্ব ধর্মটা কিভাবে আমাদের কেন এতটা বেশি ইন্টারেস্টিং, এবং তিরস্চ চুম্বকত্ব ধর্মটাকে আমরা বাস্তবে কোথায় কাজে লাগাতে পারছি। তো দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা লেভিটেট করতে পারছি, কোনো একটা বস্তুকে গ্র্যাভিটেশনের ক্ষেত্রে রাখলেও তাকে আমরা শূন্যে রাখতে পারছি এই ধর্মের সাহায্যে। এই ধর্মটা পুরোপুরি সম্ভব হয়েছে এই তিরস্চ চুম্বকত্ব ধর্মের জন্য। এই সেম ধর্ম যেটা আমি বললাম বিসমাথের ক্ষেত্রে, পরে পারদের ক্ষেত্রে দেখা গেছে, এবং লেডের ক্ষেত্রে এই ধর্মটা দেখা গেছে। তো এই যে নেগেটিভ সাসেপ্টিবিলিটি, অর্থাৎ এই যে কাপ্পার মানটা যে -1 কিংবা -1 আসছে, এটার জন্যই কিন্তু এই অবস্থাটা সম্ভব হয়েছে, অর্থাৎ ম্যাগনেটিক লেভিটেশন ঘটনাটা সম্ভব হয়েছে। তো এটা গেল তিরস্চুম্বক পদার্থের উদাহরণ এবং তিরস্চুম্বক পদার্থের ধর্ম। তোমরা বুঝতেই পারলে যে 3 ধরনের চুম্বক ধর্ম কিভাবে এবং কেন আলাদা আলাদা ধর্ম পদার্থগুলো দেখায়, আলাদা আলাদা চুম্বক ধর্ম দেখায়। তো এই গেল আজকে আমাদের 3 ধরনের চুম্বক পদার্থের আলোচনা। থ্যাংকস ভেরি মাচ।